আজকে যাকে নিয়ে আলোচনা, নেতাজি সুভাষচন্দ্র বোস, নতুন করে তাকে আর কি পরিচয় দেব বলুন? সবাই আমরা ভারতবাসীরা জানি, শুধু ভারতবাসী কেন, বিশ্বজনন মানে বিশ্বজনীন তিনি। তাই সুতরাং তাকে নিয়ে যিনি সবচেয়ে ভালোভাবে বলতে পারবেন, আমি বেশি ভূমিকা করছি না কারণ সময় অল্প, তিনি হচ্ছেন ডক্টর জয়ন্ত চৌধুরী। নেতাজি সুভাষচন্দ্র বোস, আপনি জানেন তাকে নিয়ে বিস্তর গবেষণা হচ্ছে এবং আপনি দীর্ঘদিন ধরে গবেষণা করছেন। কি সমস্যার সম্মুখীন হচ্ছেন যে নেতাজি সুভাষচন্দ্র বোসের এই যে মৃত্যু রহস্য এবং নানান রকম প্রশ্ন তাকে নিয়ে আমরা দেখতে পাই, আসল সত্য ঘটনাটা কি? নমস্কার। প্রথমে যে সমস্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অপূর্ব দেশাত্মবোধক সঙ্গীত, বিশেষ করে আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে, এই গানটা কিন্তু নেতাজির খুব প্রিয় গান ছিল। উনি মন্দিরে ঘরের ঠাকুরের সামনে বসে একা একা গাইতেন। আমি মনে করি প্রত্যেক পার্টিসিপেন্টসের জন্য একবার একটু জোরে হাততালি চাই। প্রচণ্ড ভালো পারফরমেন্স হয়েছে, মুগ্ধ করে দিয়েছে আমাকে। আর নেতাজি সুভাষচন্দ্র, খুব সংক্ষেপে বলতে হবে, আরও অনেক অনুষ্ঠান আছে, বলে দিই। আমরা ইতিহাসে অনেক ভুল পড়েছি, ভুল জেনেছি। যেমন দেবর্ষীবাবুটি উল্লেখ করলেন কলকাতার জন্মকথা নিয়ে, নেতাজি সম্পর্কে ভুল পড়ানো হয়েছে, ভুল শেখানো হয়েছে। নেতাজি ফাইলে বহু চমকপ্রদ তথ্য উঠে এসেছে। নেতাজি সুভাষচন্দ্র বসু 11 বার মৃত্যু হয়েছে তার, বলা হচ্ছে বিমান দুর্ঘটনা ঘটেনি। 11 বার ঘটনাচক্রে 11 বার উনি কারারুদ্ধ হয়েছিলেন। আর নেতাজি সুভাষচন্দ্র বসুর যে আজাদ হিন্দের সংগ্রাম, যে লড়াই, যার জন্য আমরা এই স্বাধীনতা ভোগ করছি, সেটাও বোধহয় পাঠ্যে স্পষ্টভাবে আসেনি। আর যেটা কল্লোলবাবু বললেন, সেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু কাজ করতে গিয়ে বহু মানুষ তাদের জীবন শেষ করে ফেলেছেন, প্রকাশ্যে অপ্রকাশ্যে। পৃথিবীতে কমপক্ষে 12খানা কমিটি কমিশন হয়েছিল। আমি মুখার্জি কমিশনের ডিপোনেন্ট ছিলাম, নেতাজি তদন্তে যুক্ত। সেখানে তথ্য ঘাঁটার সুযোগ হয়েছে, সেখানে দেখেছি মেজরিটি বলছে এয়ার ক্র্যাশ ঘটেনি। এবং সবচেয়ে চাঞ্চল্যকর কথা, যে রেনকোজি মন্দিরের ছাই আনার কথা উঠেছে, সেই রেনকোজি মন্দির 79 সালে এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুরো ছাই হয়ে গেছিল 350 বছরের পুরনো কাঠের বৌদ্ধ মন্দির। যখন মুখার্জি কমিশন যায়, দেখা গেল কাঠের বাক্সের মধ্যে কেউ বা কারা আতপোড়া চোয়াল, মাথার খুলি এবং রেখে দিয়েছে। শুধু তাই না, ব্রাউন পেপারের মধ্যে ছোটো ছোটো গুঁড়ো করে ছাই রেখে দিয়েছে। এটা লজ্জার ব্যাপার। এবং মুখার্জি, জাস্টিস মুখার্জি পরিষ্কার বলে দিয়েছেন কোনো বিমান দুর্ঘটনা ঘটেনি, ওই ছাই নেতাজির নয়। দুঃখের বিষয়, আমি কোনো রাজনীতির মানুষ নই, বলতে বাধ্য হচ্ছি, আজও কিন্তু ভারত সরকারের স্ট্যান্ড ওই 18ই আগস্ট 1945 নেতাজি মারা গেছেন। উল্লেখ্য, পৃথিবীতে, সারা পৃথিবীতে কোনো সামরিক অসামরিক বিমান 18ই আগস্ট দুর্ঘটনাগ্রস্ত হয়নি। এবং আমরা যে ফাইল বেরিয়ে এসছে তাতে দেখতে পাচ্ছি, সোভিয়েত ইউনিয়নের থেকে লেকচার দিচ্ছেন, সেই ফাইল তিনি বলছেন দেশ ভাগ করবেন না, আমার মাতৃভূমি রুইন্ড হয়ে যাবে। এগুলো তো উঠে এসছে, কিন্তু প্রকাশ্যে বহু বুদ্ধিজীবী আছেন, গবেষক আছেন, ইতিহাসবিদ আছেন, বহু রাজনৈতিক দল আছে, তারা কিন্তু এই ব্যাপারে মৌন থাকছেন। শাওনাজ কমিশন, খোসলা কমিশন এই অবধি ঠিক আছে, তারপরে মুখার্জি কমিশন যখন এলো তখন পুরোপুরি শেষ করতে পারলেন না কেন? এবং তার আগেই সরকার এই পদক্ষেপ নিলেন কেন? শেষ করেছেন, রায়ও দিয়েছেন। তাদের ভিয়েতনামে যেতে দেওয়া হয়নি, 6 মাস করে বাড়ানো হতো। অত্যন্ত, এমনকি 1 ফোঁটার রক্ত বোসবাড়ির কাছে সেই সময় চেয়েছিল, কেউ দিতে চায়নি। পরে জল ঘোলা হবার পরে দিয়েছিল ভগবানজি বা গুমনাই বাবার দাঁতের টেস্ট করবার জন্য। মুখার্জি কমিশন অত্যন্ত চাপের মধ্যে ছিলেন, ওনার প্রাণ সংশয় হয়েছিল। বিশেষ করে সেক্রেটারি যিনি ছিলেন, তার মৃত্যু স্বাভাবিক ছিল না, দায়িত্ব নিয়ে বলছি। রবীন্দ্রনাথের সঙ্গে একটা অদ্ভুত সম্পর্ক ছিল নেতাজি সুভাষচন্দ্র বোসের। আপনি আপনার বইতেও তা উল্লেখ করেছেন। বিশেষ করে তার লেখা বদনাম যে উপন্যাস, তাতে একটা চরিত্রই গঠন করা হয়েছিল নেতাজিকে নিয়ে। এবং নেতাজি যখন চলে যাচ্ছেন কলকাতা থেকে, তার আগে রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করেছেন এবং সেখানে তার আপ্তসহায়ক, নেতাজির আপ্তসহায়ক, তিনিও সেখানে উপস্থিত ছিলেন। একটু সেটা যদি বিস্তারিতভাবে বলেন। সময় তো খুব সংক্ষেপে। আমরা নিরুদ্দেশের পথিক সুভাষ বইটা বেরোবে, সেখানে এমন কিছু তথ্য প্রমাণের সাহায্যে দেখিয়েছি যে কলকাতার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার যে গাড়িটাকে আমরা দেখি, গাড়ি করে জনৈক ভাইপো নিয়ে গেছেন, কিন্তু প্রকৃত সত্য ইতিহাস তা বলছে না।
কারণ আমরা দেখতে পাবো যে গাড়িটাকে দেখানো হয় তার যন্ত্রাংশ চেঞ্জ করা হয়েছে, তার যে ব্লু বুক তার সঙ্গে প্রেসে যে ব্লু বুক দিয়েছে মিলছে না। সবচেয়ে বড় কথা, আমরা ফাইলে দেখতে পাচ্ছি সিআইএর রিপোর্ট, আমেরিকান রিপোর্ট, তারা বলছেন সুভাষচন্দ্র বসু শিখের ছদ্মবেশে গেছেন এবং আমরা জানি পাঁচিল টপকে গেছিলেন। এবং পরবর্তীকালে বিস্তারিত লিখেছি অনেক তথ্য। রবি ঠাকুর বদনাম গল্পে মৃত্যুর আগে সম্ভবত শেষ লেখা, সেখানে উনি লিখেছিলেন বিপ্লবী অনিল পলাতক 15 দিন পরে সংবাদপত্রে বাহির হইবে, মুখে তখন আমার রবি ঠাকুরের গান গাইছি ইত্যাদি। অনিলের জায়গায় যদি সুভাষ বসু দেওয়া হয় হুবহু মিলে যাচ্ছে। আমি রিসেন্ট আর্কাইভে কাজ করেছি, শান্তিনিকেতনের আর্কাইভে আনপাবলিশড রবি ঠাকুরের যে কাজগুলো, সেখানে এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে। রবি ঠাকুর সেখানে খসড়া করেছেন, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে সুভাষচন্দ্র বসু শান্তিনিকেতন হয়ে তারপরে ট্রেনে উঠেছিলেন। মাঝে অনেকগুলো পর্ব আছে, বোরখা পর্ব আছে, শিখ পর্ব আছে, সাংঘাতিক, কিন্তু সেগুলো কিন্তু আমরা করোবোরেটিভ প্রুফ পেয়ে যাচ্ছি। এটা ইতিহাসের স্বার্থে আগামী দিনে পাল্টানো হবে। সুভাষচন্দ্রের গ্রেট স্কেপ কিন্তু আমরা ভুল পড়েছি, এখনও বিদ্যালয়ে 8ম শ্রেণীতে ভুল পড়ানো হয়। জয়ন্তদা, আমার কিন্তু কল্লোলদা একটা প্রশ্ন আছে, তাহলে 17ই জানুয়ারি মহানিষ্ক্রমণ, সেটাকে কি বলবেন? খুব ভালো প্রশ্ন। নেতাজি সুভাষচন্দ্র বসু কলকাতার বাড়ি থেকে 12ই জানুয়ারি রাত্রিবেলা বেরিয়েছিলেন। 12ই জানুয়ারি সপক্ষে কারা বলছেন? সত্য বক্সী, যিনি বেঙ্গল ভলেন্টিয়ার্সের খুব কাছে, শপথ নিয়ে বলছেন। 5-6 জন বলছেন, বসুবাড়িরও বলছেন, অরবিন্দ ভাইপো বলছেন। প্রত্যেকে বলছেন 12ই জানুয়ারি রাত্রিবেলা বিবেকানন্দের জন্মদিন চলে গেছেন। আমাদের পদ্মপুকুর রোডে ছিলেন, 15 তারিখে কলকাতা ত্যাগ করেছেন। এর সপক্ষে আদালতে ওথ নিয়ে বলছেন একমাত্র শরৎ বসুর পরিবারের, তাদের পরিবার, শুধু তারা বলছেন 17 তারিখে। প্রথমে বলেছিলেন 18 তারিখ, পরে চেঞ্জ করে বলছেন 17 তারিখ। প্রত্যেকটা স্ববিরোধিতা পদে পদে রয়েছে, ভাবলে চমকে উঠতে হবে কি পরিমাণে ভেজাল দেওয়া হয়েছে, গোজামিল দিয়ে ইতিহাস লেখা হয়েছে। প্রায় পার্থক্য দেখা যাচ্ছে যে একেবারেই মিলছে না, কারুর সঙ্গে কারুর মাইলের ডিস্ট্যান্স মিলছে না, হর্স পাওয়ারের মিলছে না। এমনকি আমি যে লেটেস্ট যেটা দেখছি, ডায়েরি দেখলাম, আমি নাম করেই বলছি, শিশির বসু লিখেছেন সেদিন ছিল পূর্ণিমা, 17ই জানুয়ারি 1941। 17 জানুয়ারির সঙ্গে আমাদের 25 সালের ক্যালেন্ডারের মিল আছে, সেই পূর্ণিমা। এবং বলছেন তার বাবার ডায়েরিতে কিছু লেখা ছিল না, পরবর্তীকালে উনিই সেই ডায়েরি প্রকাশ করেছেন, দেখা যাচ্ছে সেদিন ছিল পঞ্চমী। এই স্ববিরোধিতা কেন? এই প্রশ্ন করলে অনেক দাবিদার পরিবার বলেন আমরা নাকি কনস্পিরেসি করছি। আমরা তো সত্যি, আমাদের চাওয়া পাওয়া কিচ্ছু নেই, নেতাজিকে শুধু ব্লাইন্ড লাভ নেতাজির প্রতি, আর কিচ্ছু না। শিশির বোস সেই দিন ছিলেন কি নেতাজির সঙ্গে আদৌ? নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের ঘনিষ্ঠ নীলশ্রী চৌধুরী আপনারা জানেন, বিখ্যাত লেখক এনসি চৌধুরী, তিনি বলেছেন শতবর্ষে এনসি চৌধুরীর বক্তব্য যে নেতাজির অন্তর্ধানের ব্যাপারে শরৎ বোস, শিশির বসু কিছুই জানতেন না, অসত্য কথা বলেছেন। জীবনের শেষ প্রান্তে উনি লিখিতভাবে নীলশ্রী চৌধুরী লিখেছেন এবং এটা উনি বলেওছেন। তাই পরবর্তীকালে আমরা জানি শিশির বসু ও শরৎ বসু কিন্তু 38 বাই এলগিন রোডের বাড়িতে থাকতেন না, তারা 1 নম্বর উডবান পার্কের বাড়িতে থাকতেন। ইতিহাসটা ঘেঁটে দেওয়া হয়েছে, সত্যিটা আসেনি, তবে খুব আশাবাদী, নিশ্চয়ই আগামী দিনে সত্য সামনে আসবে। এবং নীলশ্রী চৌধুরী ভাইজি কিন্তু আপনার কৃষ্ণা বসু। আলোচনা তো থামতে চায় না, বুঝতে পারছি, ওদিকে শিল্পীরাও রয়েছে, তাই একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কথা দিয়ে যাচ্ছি, আগামী দিন কোনো দিন সুযোগ হলে নিশ্চয়ই সিদ্ধান্ত করব। আমি একটু শুধু সেই আজাদ হিন্দের 3টে মন্ত্র উচ্চারণ করতে বলবো, আমার সঙ্গে আপনারা বলবেন। হাজার হাজার মানুষ শহীদ হয়েছিল, বলুন জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ।